আমি রাষ্ট্রপতি যারা ছিল তাদেরকে ক্রিমিনাল কাউন্সিলের কাউন্সিলে যারা আছে দেখে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কেন এরকম হচ্ছে। আশেপাশে বাজার যেহেতু বাজারে অনেক দোকানপাট আছে তারা জিজ্ঞেস করলাম, তারা বলে যে মানে প্রমোটার ছিল বাড়িওয়ালা, তিনি আর ওই মেয়েটির শাশুড়ি তারা দুজনে মিলে বাড়ত। বাড়িওয়ালাকে ডাকে পড়াল, বাড়িওয়ালাকে পাওয়া গেল। বাড়িওয়ালা ওই বাড়িতে থাকে না, অন্য কোথায় ফ্ল্যাটে থাকে। তখন আমি শাশুড়ি বাড়িতে পড়ালাম। শাশুড়িকে বাড়ি বললাম যে আপনার তো ছেলের বউ, এই বাচ্চাটা আপনার পরবর্তী প্রয়োজন, এদিকে আপনি যদি এখানে রাস্তায় পড়ে মারা যায় এটা আপনার মনে হচ্ছে? বলার পর জন্য বললাম নিয়ে যাবেন। তা ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে বাড়ি থেকেই চলে যাবে। হয়তো আমি বলেছি বলে নিয়ে গেলেন, পাড়ার লোকেরা বলেনি, কিন্তু একটা বাজারের উপর রাস্তার ধারে ফুটপাতের উপর একটা মহিলা কম বয়সী একটা 4 মাসের শেষ বেরিয়ে শুয়ে আছে। আমরা কেউ বলিও না, ভাবিও না। এগুলো তো আমরা এই 15 দিন ধরে ওই ভদ্রমহিলা রাস্তায় শুয়েছিলেন। এটা যদি পাড়ার দোকানদার সকলে মিলে গিয়ে করতে পারে বা এই শাশুড়ি, তাহলে এই ভদ্রমহিলাকে রাস্তায় 15 দিন ধরে শুয়ে থাকতে পারছে 4 মাসের বাচ্চা। এই ধরনের ঘটনা প্রতি মুহূর্তে আমাদের রাজ্যে ঘটছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিগুলো খুবই একটু উপলব্ধি করে তার মনে দাগ কাটে। আমরা আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে আমরা 8 মাস 9 মাস আগে আমাদের রাজ্যে বহু মানুষ শৌচালয়ে অনাহারে কাটত। এখনো 6 মাস আগে, এই 7 মাস 8 মাস আগে হিসেব হলে রাজ্যে প্রায় 14 লক্ষ মানুষ অর্ধাহারে থাকে। একবার প্রায় 5 লক্ষ মানুষ দুবার আগে আমাদের রাজ্যে পশ্চিম। আমাদের এখনো বেলপাড়ির মানুষ বিপুল সেদ্ধ করে তাদের খেলিয়ে চালাবে, কিন্তু পাতা খায়। চিফ মিনিস্টার সেগুলো উপলব্ধি করে প্রথমে জঙ্গলমহলের মানুষের কথা রয়েছে, সেখানে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। খাদ্যমন্ত্রীকে বলেছেন সেখানে চাল পৌঁছে। তিনি বলেছেন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং যে আমরা এটা শুনতে না পাই, আগামী দিনে একটা মানুষের অনাহার করতে হয়েছে। যেখানে অনাহার দেখতে খবর পাবে, চাল ডাল খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হচ্ছে। তিনি সরকারের দায়িত্ব নিয়েছেন, সেদিনে সরকারের মাথায় ঋণের বোঝা ছিল 2,30,000 কোটি টাকা। প্রচন্ড অর্থনৈতিক সংকট, সেই সংকটের মধ্যে দিয়ে সংকটকে এই অবস্থায় একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি কর্মযোগ্য শুরু করেছেন। পাহাড় থেকে জঙ্গল, কার্গিল থেকে দার্জিলিং, সর্বত্রই তার ভাবনা, তার চিন্তা কিভাবে বাংলার উন্নয়ন। ইতিমধ্যে 4 বার দার্জিলিং গেছে। দার্জিলিং এর মানুষ বলছে যে কোনো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে একবার দূরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার এসেছে 6 মাসের মধ্যে। তা তিনি ভাবছেন, এবং আমি এই সংস্থাকে রাইট ফ্রন্ট অফ হিউম্যান রাইটস, এই অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। তারা এর উপর কাজ করছে।
এবং আমাদের আরো দ্বীপে চলে যাবে, গ্রামের দিকে চলে যাবে, আরো এটাকে আমরা সেখানে মিলে দেব। আমার ক্ষমতা আছে, আমার পাশের বাড়ির লোকটা একটা চালা ঘর তৈরি করবে, আমার অধিকার করতে দেব। আমার ক্ষমতা আছে, আমার শারীরিক শক্তি আছে, আমার লোকজন আছে, অর্থবল আছে। আমি পাশের বাড়ির একটা মহিলা থাকে, তার উপর অত্যাচার করতে মানব, এইগুলো চলছে আমাদের। এখন আমরা এক সময় পুলিশের ভূমিকা দেখি, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম সবাই খারাপ, অনেক ভালো অফিসারও ছিল, বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম এবং পুলিশের প্রতি মানুষের একটা ঘৃণা তৈরি হয়েছে, অস্বীকার করে জায়গায়। পুলিশের প্রতি মানুষের একটা ভীতি ছিল, সাধারণ মানুষ তো পুলিশ ভয় করার কোনো কারণ নেই। কারণ পুলিশ যারা আইন ভাঙবে, যারা বেআইনি করবে, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। সাধারণ মানুষের ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভীতি ছিল, ভয় ছিল। কারণ পুলিশ ক্রিমিনালদের না ধরে সাধারণ মানুষকে হ্রাস করতে হয়েছে। সাধারণ মানুষ থানায় গিয়ে ডায়েরি নিত না, তাদেরকে মারধর করা হতো অনেক। সাধারণ মানুষকে কমপ্লেন দিতে গেলে তাদেরকে কেউ যদি একটু ডাকা বা প্রতিবাদী হয়, তিনি বলছেন কেন ডায়েরি চাকরি করতে, তাকে পিটিয়ে এরকম ঘটনা ঘটেছে। সেই কারণে আমরা পুলিশকে বলেছি যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ করতে হবে, মানুষের ভীতিটা কমাতে হবে, মানুষের ধারণাটা পুলিশের প্রতি পুলিশ আমাদের শত্রু নয়, এই ধারণাটা তৈরি করতে হবে মানুষের মধ্যে। এবং ক্রিমিনালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পুলিশ অবশ্যই নেবে, কোনো ক্রিমিনাল যাতে ছেড়ে বেরিয়ে যেতে না পারে। এবং সাধারণ মানুষের সঙ্গে সদ্ভাব রেখে সমাজের বিভিন্ন সামাজিক কাজে পুলিশকে ইনভলভ হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। এবং পুলিশকে আমরা দেখেছি এখনো সম্পূর্ণটা সংশোধন হয়নি, কারণ যারা 25 বছর ধরে যাদের অভ্যেস হয়ে গেছে, তারা অভ্যেসের পরিবর্তন করা খুব দুষ্কর। সাধারণ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অর্থনৈতিক সুতরাং পুলিশকে নির্ভর করতে হবে, পুলিশকে IPCCR কাজ করতে হবে। পুলিশও কথায় কথায় মানবাধিকার লঙ্ঘনের কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের ভূমিকা এবং পুলিশের বিরুদ্ধে বেশি মানবাধিকার লঙ্ঘনের মামলা বেশিরভাগ পুলিশের বিরুদ্ধে হয়েছে। সুতরাং আমাদের নিজেদের সচেতন হতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে, আমাদের মধ্যে মনোভাব তৈরি করতে হবে। এবং তারপরে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, আমরা যদি সচেতন হই, আমরা যদি শুধু নিজের কথা না ভেবে একটু অপরের কথা ভাবার চেষ্টা করি, তাহলে এই সমস্যাগুলো আমরাই সমাধান করে দিতে পারব। সুতরাং আশা করব এই সংগঠন লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের আন্তর্জাতিক সংস্থা, এই সংস্থা আগামী দিনে
আরো ভালো কাজ করব এবং আমাদের সহযোগিতা চাইলে গেছিলেন সব রকমের সহযোগিতা করব। আমি আজকের অনুষ্ঠানে যারা আমার বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা জানি। আমার সংগঠনের সদস্য কর্মকর্তা তাদের আমার অভিনন্দন এবং সার্বভৌমিষ্ঠ সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মন্ত্রী অরুণ রায় মহাশয় অমূল্য বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা মানবাধিকার সম্বন্ধে কিছু বিষয় জানতে পারলাম। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে প্রাক্তন জেলা সেশন জজ মালদার ডক্টর অলোক কুমার মুখার্জি মহাশয়, ডক্টর অলোক মুখার্জি মহাশয়কে ব্যাচ পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিয়েছে। মেমন্টে দেবেন সৌমেন দাস মহাশয়। লাইফটাইম মেম্বারশিপ দেবেন চন্দন মল্লিক। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে যারা আইনের ধারক, বাহক এবং রক্ষক এবং প্রশাসক, তাদেরকে যথাযথ সম্মান জানিয়ে আমার সামনে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছোট ছোট ভাই বোনেরা, আমরা আজকে একটা অমূল্য সময়, অমূল্য দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা হিউম্যান রাইটস নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি আমরা শুনছি, কিন্তু এই হোয়াট ইজ হিউম্যান রাইটস কি? মানবাধিকার আমরা নিশ্চয়ই অনেকে জানি। সাধারণ মানুষ কোন একটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে তার কতগুলো বেসিক নিড আছে, সেই নিডগুলো ফুলফিল করা তার বাবা মায়ের যেমন কর্তব্য, তার আশপাশে যে পারিপার্শ্বিক অবস্থা রয়েছে বা পরিবেশ আছে তাদের একটা মরাল রেসপন্সিবিলিটি থেকে যায়। এবং যে সরকার বা বেসরকারি যদি কোনো প্রতিষ্ঠান তার সঙ্গে জড়িত থাকে, যে সরকার থাকবে তার একটা মহান দায় বা দায়িত্ব এসে যায়, তাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাঁচিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে সমাজে প্রতিষ্ঠিত করা, এটা একটা মরাল রেসপন্সিবিলিটি আমাদের। তার দিক থেকে তার একটা রাইট আছে, যাকে আমরা বলি মৌলিক অধিকার। আপনারা অনেকেই জানেন, আমাদের সাধারণ মানুষ, আমাদের যারা অনেক ধনী ব্যক্তি, যাদের প্রচুর পয়সা আছে, দৈহিক এবং কায়িক শক্তি আছে, আর্থিক শক্তি আছে, তাদের কথা চিন্তা ভাবনা করার আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে সাধারণ মানুষের যে বেসিক নিডগুলোর অভাব আমরা অনুভব করি প্রতিনিয়তই, প্রতি ক্ষেত্রেই, তার রক্ষা করার দায় বা দায়িত্ব আমাদের সকলের। যে মৌলিক অধিকারগুলো আছে, প্রধানত বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন এবং বস্ত্র, এইগুলো আমাদের একান্ত প্রয়োজন। এগুলো না হলে আমরা কখনো মানুষের মতো মানুষের আমরা বাঁচতে পারবো না, থাকবো না। এই বেশি জিনিসগুলোকে অনেক সময় কোনো না কোনোভাবে সে আর্থিক ক্ষমতা বলে বোঝানো হয়ে হোক বা দৈহিক ক্ষমতা বলে বোঝানো ভাবে হোক, সাধারণ মানুষের এই বেসিক নিডগুলোকে অবহেলিত করে, লাঞ্ছিত করে, অপমানিত করে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার জন্য এই হিউম্যান রাইটস অ্যাক্ট বা প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট এটা তৈরি হয়েছে। আমরা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি বা চর্চা করি বা যারা আমরা এই নিয়ে গবেষণা করি,
তাহলে যদি লক্ষ্য করে দেখব যে বহু ইতিহাসে মানুষের সৃষ্টি পায় সময় থেকে দেশে বিদেশে সর্বত্র মানুষ বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। বিভিন্নভাবে সাধারণ মানুষ জেগে উঠছে। এই জেগে ওঠার জন্য কিছু মানুষের দরকার, কিছু প্রতিষ্ঠানের দরকার, যারা নাকি তাদের এই মানুষের শিক্ষা হোক বা যেভাবেই হোক তাদেরকে উজ্জীবিত করে তোলা, তাদেরকে জানিয়ে দেয় যে তোমার এই দেশে জিনিসগুলো প্রয়োজন এবং তোমার এটা মৌলিক অধিকার, এগুলো কেড়ে নেওয়ার দায়িত্ব কারণে কারো অধিকার নেই, তোমার এটা একদম সোচ্চারভাবে তুমি এটাকে প্রস্তুত করতে পারো। আমরা যদি ইতিহাসে পিছনের দিকে তাকাই আমরা দেখব কি রাশিয়া, কি আমেরিকা, কি ফ্রান্সের ফরাসি বিপ্লব, চীনের বিপ্লব, ইন্ডিয়ার বিপ্লব, ভারতের বিপ্লব, বহু বিপ্লব ঘটে গেছে। মূল মন্ত্র, মূল বিষয়টা হচ্ছে নিশ্চয়ই তার কোনো মৌলিক অধিকারকে পূর্ণ করছে এমন কোনো শক্তিশালী ব্যক্তি অথবা সে রাজা অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সে হতে পারে কোনো বেসরকারি, হতে পারে কোনো সরকারি। এমন অনেক ঘটনা দেখা গেছে সরকার তার নিজস্ব ক্ষমতা বলে, সে রাজের হোক বা মন্ত্রী হোক, তার নিজস্ব ক্ষমতা বলে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের এইসব দিকগুলোকে তারা অবদমিত করছে, তাদের নষ্ট করে দিচ্ছে। আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের আজকের যে লাইফ কন্ট্রাক্ট হিউম্যান রাইটস গড়ে উঠেছে এইরকম একটা প্রবক্তা নিয়ে, এইরকম একটা চিন্তাধারা নিয়ে, যে আমাদের তো মানুষ, সাধারণ মানুষ যাতে কোনোভাবে কারো দ্বারা যাতে নষ্ট না হয় তার জন্য আমরা একটা প্রোটেক্ট করবো, রাস্তা রয়েছে আছে আমাদের দেশে, শুধু নয় বিভিন্ন দেশে এরকম হিউম্যান রাইটস এর প্রোটেকশনের জন্য অনেক রকম প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমাদের লাইফ আমাদের দেশে একটা অন্যতম প্রতিষ্ঠান, যার মাধ্যমে ইতিমধ্যে অনেক কাজ হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হওয়ার অপেক্ষা আছে। আমি জানি এমন কিছু কিছু কাজ হয়েছে যেটা সাধারণভাবে কোনো আইনের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না, নিজেরা সতর্কভাবে বুঝিয়ে ভালো করে তাদের মধ্যে আলোচনা করে দুই পক্ষকে বসিয়ে এমন অনেক সমস্যার সমাধান আমরা করতে পেরেছি বা করছে এই লাইফ। আমরা জানি এখানে অনেক আইনের বিশেষজ্ঞ ব্যক্তি জজ আছেন, অ্যাডভোকেট আছেন, তারা জানেন একটি বিশাল কর্মকাণ্ড নিয়ে তাদের আদালতে হাজির হতে হয়। এমন অনেক রয়েছে বছরের পর বছর, দিনের পর দিন পড়ে রয়েছে, কিন্তু কোনো রকম তার সুবিধা হচ্ছে না। ওই জন্যে আমাদের যে এইসব লাইফ ফান্ড হয়েছে, যেসব হিউম্যান রাইটসের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, তাদের যদি স্মরণাপন্ন হওয়া, তাহলে নিশ্চয়ই আমার মনে হয় অতি সুস্থভাবে সমস্ত কিছু সমস্যার সমাধান এটার প্রয়োজন আছে। আমরা কখনই চাইব না যে কেউ কোনো রকম ভাবে তার যে মৌলিক অধিকারগুলো নষ্ট হোক, কোনো রকম ভাবে তারা অন্তর্হিত হোক বা কোনো রকম ভাবে তারা নিচে থেকে নেমে যাক বা কেউ তাকে দমিয়ে রাখুক, এটা আমরা কখনো চাইব না। আমরা চাই, আমাদের মন্ত্রীমশাই বলে গেছেন, আসুন আমরা সবাই ভাবে সুন্দর একটা পৃথিবী তৈরি করি, সুন্দর একটা বাসস্থান তৈরি করি, যে বাসস্থানে আমরা সুন্দরভাবে সহজভাবে আমরা এগিয়ে যেতে পারি, যাতে করে আমরা পরবর্তী প্রজন্মকে আরো ভালোভাবে একটা সুন্দর পরিবেশ আমরা গড়ে দিতে পারি। এটা তো ঠিক আমাদের পরিবেশের বিভিন্ন কারণে বিভিন্নভাবে তাদের জন্য আমাদের যে দায়িত্ব নয়, তার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের আস্তে আস্তে পরবর্তী প্রজন্মের মধ্যে নানা রকম ভাবে বিষময় জিনিসের সঞ্চার হচ্ছে। এই সঞ্চার, এই প্রভাব যাতে না পড়ে, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করে আমার এই সমস্ত সমাজের যেসব দূষিত যেসব পদার্থগুলো আছে, যেসব খাত রয়েছে বা দুস্থ জিনিস যেগুলো আছে, সেগুলোকে আমরা দূর করে আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ রচনা করে দিয়ে, বিশেষ করে ছেলে মেয়ে। আপনারা জানেন এর জন্য অনেক আইন, বিভিন্ন দেশে বিভিন্ন আইন রয়েছে, আমাদের ভারতবর্ষে অনেক আইন আছে। সেই সব আইনের ব্যাপারগুলো ওনারা আছেন বলবেন, সেই সব আইনের মাধ্যমে প্রোটেকশন দেওয়ার রাস্তা রয়েছে। সবসময় আদালতের শরণাপন্ন হতে হবে, তার নেই। সেজন্য আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এই লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটসে আসুন, আপনারা দেখুন কিভাবে সুস্থভাবে সুন্দরভাবে আমরা অনেক বড় বড় কঠিন সমস্যাগুলোকে আমরা সমাধান করে আপনার জীবন বা জীবনযাত্রার মানকে আমরা
আমরা স্বাভাবিক করে তুলতে পেরেছি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা এখনই চালু করছি। আগামী দিনে এই ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিভাবে দিনের পর দিন অধিকার মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে এবং মানবিক অধিকার যেভাবে দিনের পর দিন যারা সুযোগ সন্ধানী দুঃশাসন এভাবে কায়েম করে চলেছে, তার থেকে বেরোনো এবং প্রতিরোধ করার যে মাধ্যম ওয়েবসাইট আমাদের মধ্যে চালু করতে চলেছে ডক্টর অলোক মুখার্জি মহাশয়, জেলা সেশন জজ এবং এসআর ব্যানার্জি মহাশয় দুজনে মোটামুটিতে আজকের ওয়েবসাইট চালু করবেন। আমরা সবাই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে এই ওয়েবসাইটটা চালু হওয়ার সময় করতালি দিয়ে অভিনন্দন জানাবো। আজকে আমাদের লাইফ অফ দ্য হিউম্যান রাইটসের তরফ থেকে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হচ্ছে। এই ওয়েবসাইটের নামটা আপনারা নোট করে নিতে পারেন এবং এখন থেকে যে আই কার্ডগুলো হচ্ছে সেই আই কার্ডগুলো প্রত্যেকটা আই কার্ডের ওয়েবসাইট থাকছে LFOHR মানে লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটস LFOHR.webs.com webs.com আমাদের ওয়েবসাইট উদ্বোধন করছেন মালদা ডিস্ট্রিক্ট সেশন জাজ ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ এস অলোক কুমার মুখার্জি এবং এস আর ব্যানার্জি। আপনারা প্রধান দিলে আমাদের ওয়েবসাইটে উদ্বোধন করতে করুন। আপনারা একটু দেখে নিন ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট উদ্বোধন করলেন মিস্টার এস.আর. ব্যানার্জি এবং ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ এক্স ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ মালদা ডক্টর অলোক কুমার মুখার্জি। এখান থেকে আমরা এস.আর. ব্যানার্জি মহাশয়কে বলবো যে উনি যেন মঞ্চের সামনে এসে ওনার বক্তব্য যেন রাখেন। আমি ওনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সানগ্লাস পরে আছি বলে আমার চোখে বাঁদিকে প্রবলেম হয়েছে দুদিন হলো, সেই জন্য আমরা মেডিকেল অ্যাডভাইস এবং সানগ্লাস মঞ্চে বিশিষ্ট মাননীয় অতিথিবৃন্দ এবং দর্শক আসনে উপস্থিত বিশিষ্ট ভাই বোনেরা, আমি প্রথমেই আপনাদের আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। আমি জানি না কেন আমাকে হানি বা চন্দন এই মঞ্চে আমন্ত্রণ করেছে। আমার মনে হচ্ছে আমি এই মঞ্চে আনফিট। কেন? আমি কোন নিয়ম মতো পেশার সঙ্গে যুক্ত নই, আমি নিয়মের বাইরে একটা পেশার সঙ্গে যুক্ত। আমি ভারতবর্ষের মধ্যে একজন লিডিং প্রাইভেট ডিটেকটিভ। 35 বছর ধরে আমি এই পেশাদারি গোয়েন্দা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আছে। আপনারা নিশ্চয়ই পুস্তকে ফেলুদা পড়েছেন, আমি কিন্তু পুস্তকে ফেলুদা নই, বাস্তবে ফেলুদা। সেই জন্য এই রাজনীতি মঞ্চে আমি নেই বা আমি এইসব সুন্দর আবহাওয়ার মধ্যে বেমান। তাহলেও আমি বলবো যাকে 63 years anniversary
হিউম্যান রাইট দিবসে যে এফএফএইচআর এই সংগঠন তাকে মনে রাখার জন্য যে সুন্দর আয়োজন করেছে, যে পরিকল্পনা দিয়েছে, তাকে আমি স্বাগত জানাই। আমি আশা করব এই এফএফএইচআর এইভাবে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষকে সাহায্য করবে, যে মানুষ মানবাধিকার এর মধ্যে এসেও আসতে পারছে না। আজকে একটা মানুষ জন্মালে, যেটা প্রধান শিক্ষক মহাশয় বলে গেছেন, একটা মানুষ জন্মালে তার একটা মৌলিক অধিকার হয়। বিদেশেও একটা শিশু, ইন্ডিয়ানদের একটা শিশু জন্মালো, বিদেশে জন্মালে সঙ্গে সঙ্গে তার 7 দিনের মধ্যে তার আমেরিকান সিটিজেন বা ব্রিটিশ সিটিজেন পাসপোর্ট পেয়ে যায়। সেরকম মানুষ জন্মালে তার একটা মৌলিক অধিকার থাকে, বেঁচে থাকার মৌলিক অধিকার থাকে, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বেশিরভাগ মানুষ। কিন্তু আজকে সেই বঞ্চিত হওয়ার বিরুদ্ধে যাদের সোচ্চার হতে হবে, তাদের এইরকম প্রচুর মানবাধিকার সংগঠন তৈরি করতে হবে। আমি কয়েক বছর আগে দেখা করতে গিয়েছিলাম মানবাধিকার কমিশনের যে চেয়ারপারসন ছিলেন, তার সাথে, তার নাম শ্যামল কুমার সেন। অনুভব নিশ্চয়ই জানবেন, তিনি চিফ জাস্টিস ছিলেন, তার অনেকদিন মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ছিলেন। তার সাথে আমার একটা বিশেষ হৃদ্যতা ছিল। উনি আমাদের বিরুদ্ধে কোনো ফাংশনে নিয়ে আসতেন এবং উনি আমাকে বলেছিলেন যে দেখো, কোনো জায়গায় যদি মানবাধিকারের বঞ্চিত হওয়ার কোনো কমপ্লেন তুমি যদি পাও, তুমি কিন্তু আমার কাছে আমি তোমার কাছে নিয়েও গেছি এবং উনি পেশেন্ট হিয়ারিং নিয়েছিলেন এবং এইগুলো পুলিশের বিরুদ্ধেও উনি সোচ্চার হয়েছিলেন, তাদের রিপ্রিভেন্ট করেছিলেন, তাদের কাছে এক্সপ্লেনেশন দিয়েছিলেন। তো এইরকম চেয়ারপারসন আমরা কজনকে পাবো? আমাদের নিজেদেরকেই একজনকে চেয়ারপারসন হতে হবে। আমাদের সেই চেতনা আমাদের মধ্যে এনে আমাদের এগিয়ে গিয়ে সবাইকে হেল্প করতে হবে। আমি সেই জন্য আশা করব যে এফএফএইচআর তারা দীর্ঘায়ু হোক এবং মানুষের পাশে তারা দাঁড়াক, এবং আপনাদের কাছে আমি আশা করবো যে আপনার সহযোগিতার হাত এফএফএইচআরকে এগিয়ে দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এগুলো আরেকটা ছোট্ট বক্তব্য আমার বলার আছে। হানিফকে আর চন্দনকে আমি বলেছিলাম, আমাকে কেন ডাকছো? তুমি আমার ছেলেকে, আমার পুত্রকে ডাকো। তারা এখন রাজনীতি করছে। আমার ছেলে বিভিন্ন জায়গায়, হয়তো আপনারা অনেকে নাম শুনে থাকবেন, আমার পুত্র অরণ্য ব্যাপারে বেশ ক্যান্সারের কোথাও, ও এখন পশ্চিমবঙ্গ উইমেন্স সেক্রেটারি এবং উইমেন প্রোটেকশন আন্ডার স্কিমের চেয়ারপারসন, সরকারি কোনো অফিস। ওনারা এই ব্যাপারে অনেক কেয়ারফুল হতে হবে। আমি খালি এদিক ওদিক একটু বক্তৃতা করে এর বাইরে কিছুই করতে হবে। তবে হ্যাঁ, মানবাধিকারের মধ্যে যদি বঞ্চিত হওয়ার মধ্যে কিছু পরে আপনাদের যদি সেই কেসে কোনো প্রাইভেট ডিটেকটিভ দরকার হয়, আমি বিনা পয়সা উনি ওনাকে ব্যাগ দিয়ে সম্বোধন জানাচ্ছেন এবং তার সঙ্গে ফুল দিয়ে সম্বোধন জানাচ্ছেন পারমিতা ভট্টাচার্য। মালদা
ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ডক্টর অলোক কুমার মুখার্জি মহাশয়কে আমি ওনাকে বলবো উনি কিছু যেন বক্তব্য রাখেন, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে রাখি। তবে একটা সমালোচনা করতে করবো। প্রথম অপ্রিয়তা যদি আমাদের যে নিমন্ত্রণ পত্রটা দেওয়া হয়েছিল তাতে আমি দেখলাম একাধিক অ্যাডভোকেট লয়ার আছেন এবং এই সংস্থার মধ্যে অনেক লয়ার আছেন। আমার মনে একটা প্রশ্ন এলো যে যারা কোর্টে কাজ করেন, আমার পিছনেই রয়েছে অ্যাডভোকেট মশাই, যে কেউ কিছু বললেই সেটা গ্রহণ করা যায় না, এভিডেন্সের দরকার হয়, ডকুমেন্টারি এভিডেন্স দরকার হয়, আর ওরাল এভিডেন্স আছে। ডকুমেন্টারি এভিডেন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ওরাল এভিডেন্সের উপর ততটা নয়। আমি যদি বলি, কেউ যদি বলে এ আমার পুত্র, বাবাই যদি বলে আমার পুত্র, আমার কেউ মানবে না। আপনি কাগজে এনেছেন কি যে আমার পুত্র? তাদের ডকুমেন্টস আপনার চাই, কোন ভোরবেলা কত বছর আগে কোন শিশু জন্মেছে, এই শিশুর জন্ম সার্টিফিকেটটা যদি থাকে তবে তার হবে, নচেত হবে না। এই হচ্ছে আমাদের প্রচলিত ব্যবস্থা। আমি যে এখানে এই হিউম্যান রাইটস সম্বন্ধে উপযুক্ত বক্তা হব, এই সম্বন্ধে কি এভিডেন্স এনাদের কাছে আছে, যার কারণে উনি আমাদেরকে এই প্রধান অতিথি বলে এখানে নিয়েছেন, এটা আমার একটা বড় প্রশ্ন ছিল। লোকের মুখে আমি শুনতে পেরেছি, হ্যাঁ আমি এক সময়তে জয়জয়ন্তী করেছি, মালদাতে ছিলাম, সেও প্রায় হয়ে গেল অনেক বছর। তারপরে বাড়িতেই আছি, আবদ্ধ, যাওয়া হয়নি, এখানেই থাকে, হাওড়াতেই বাড়ি আমার। এই যে লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটস এর যে একটা আয়োজন এবং মানবাধিকার সম্পর্কে, এ সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ হয়েছি। আপনারা হিউম্যান রাইটস বলে কথাটা খুব আজকাল শোনেন, মাস্টারমশাই একটু আগেই বলে গেলেন, অন্যান্যরাও বলেছেন হিউম্যান রাইটস সম্বন্ধে, কিন্তু রাইটস কতখানি আমাদের থাকে বা আছে সেটা একটা প্রথম প্রশ্ন। প্রথমেই বলি, রাইট টু লাইফ বলে একটা কথা আছে, জীবনের অধিকার বলে একটা কথা আছে। আমার জীবন যেন আমি সুরক্ষিত রাখতে পারি, এটা সরকারকে লিখতে হবে, রাষ্ট্রকে লিখতে হবে। তেমনি আমাদের রাইট টু টাইম থাকতে পারে, কারণ 3টের সময় অফিসের অনুষ্ঠান শুরু হওয়ার কথা, আমি বাড়িতে অপেক্ষা করছি, এই বোধহয় ফেব্রুয়ারিতে এসে যাবে, কেউ না কেউ যেতে হবে 3টের সময় আসবার। আমার মনে হয় অনুষ্ঠানটা 4টের পরে শুরু হয়েছে, অর্থাৎ কেউ কেউ বুঝতে পারে যে আমার যে এতক্ষণ টাইম নষ্ট হলো, এটা কি হলো, একটা রাইট নষ্ট তো হলো। সে যাই হোক, এই হিউম্যান রাইটস এর যে ব্যাপারটা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমাদের মোটামুটি আমরা যে এখন বর্তমান যে কনসেপ্ট নিয়ে চলছি, সেটা কিন্তু বিদেশ থেকে আমদানি করা, বলতে পারেন আমাদের ডেমোক্রেসি, গণতন্ত্রের একটা প্রোডাক্ট বলতে পারেন। কেন আমাদের দেশে কি ছিল না এই সম্বন্ধে হয়তো পরে বলবো কতখানি ছিল বা না ছিল, কিন্তু আমরা বর্তমানে যা পেয়েছি সেটা সবটাই বিদেশে। বলা বাহুল্য যে আমাদের যা কিছু এই বর্তমান যুগেতে আমরা সাহেবরা না যা করলে আমরা মানি না। সাহেবরা যদি বলে এইটা ভালো, তা আমরা বলি সেইটা ভালো, এইটা যদি খারাপ বলে তাহলে আমরা সেটা খারাপ বলি। তারা বলেছে হিউম্যান রাইটস দরকার, অতএব আমরা বলছি হিউম্যান রাইটস দরকার। এবং কতখানি রাইট দিতে পারছি সে সম্বন্ধে কিন্তু আমাদের খুবই সচেতন সন্দেহ আছে। বরাবর এটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করে থাকি যে আমাদের রাইটস আছে, কিন্তু সত্যিকার কতখানি রাইটস পাই। যে কথা বলছিলাম যে এই ডেমোক্রেসি যে ব্যাপার কনসেপ্টটা, এটা কিন্তু এসেছে বিদেশ থেকে। আপনারা এখানে যারা ইতিহাসের ছাত্রছাত্রী যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে অষ্টাদশ শতাব্দী এক মধ্যভাগী বলতে পারা যায়,
সেই সময় কিন্তু সামন্ততন্ত্র বা রাজতন্ত্র মোটামুটি শেষ হয়ে আসছে। তখন থেকেই এই গণতন্ত্রের একটা ভাবনা শুরু হয়েছে। হিউম্যানিজম বলে একটা কথা, মানবতাবাদ বলে একটা কথা, মানবতাবাদী বলে একটা কথা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। তখন তারা বললো মানুষের এই অধিকার দিতে হবে ইত্যাদি ইত্যাদি। হিউম্যানিজম যেটা সেটা